স্বীকার না করার একটা প্রবণতা বিগত সরকারের ছিল। ব্যাংক খাতাকে লুটপাট চলছিল, যে টাকা চুরি হয়ে গেছে সেইটাকে ফিরিয়ে আনার জন্য জোরদার ভূমিকা রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে অর্থনীতি পেয়েছেন সেটা একটা আমার হিসাবে আমার জীবনে আমি এতখানি চ্যালেঞ্জিং অর্থনীতির টাইম দেখি নাই। 6 মাসের যদি এখন আমরা অ্যাসেসমেন্ট করতে যাই, নিঃসন্দেহে অর্থনৈতিক পরিস্থিতি খুব ভালো যায়নি। জিনিসপত্রের দাম এইটাকে তো খুবই আপনার গুরুত্বের সাথে নিতে হবে। এটা অর্থনৈতিক নীতির ক্ষেত্রে 1 নম্বরে এটা থাকতে হবে। পেটে যদি খিদা থাকে তাহলে ওনার অসহিষ্ণুতা কিন্তু জনগণের বাড়তে থাকবে। আমার মনে হয় যে রক বটমে আমরা পৌঁছে গেছি, আমরা বলি একদম তলানিতে পৌঁছে গেছে, এখন আমাদের ওঠার সময়। প্রিয় দর্শক, মিনুরি বাংলাদেশ প্রেজেন্টস টিভিএস ইকোনমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন তৌফিকুল ইসলাম খান, সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো। দর্শক, আমরা অনেকেই ওনাকে চিনতে পারি, আপনারা অনেকে হয়তো জানবেন, বিকজ সিপিডি বাংলাদেশের টপ থিঙ্ক ট্যাঙ্ক রিসার্চ অর্গানাইজেশন এবং বিভিন্ন যে ইকোনমির অন্যান্য অ্যাক্টিভিটিজের সঙ্গেও আছেন। সো দর্শক, আমরা তৌফিক ভাইকে পেয়েছি আজকে স্টুডিওতে। আমরা আলোচনা করব বাংলাদেশের ইকোনমির, পার্টিকুলারলি যে প্রথম 6 মাস গেল আমাদের 24-25 অর্থ বছরের, জুলাই টু ডিসেম্বর। সো অর্থনীতি যে একটা বড় পরিবর্তন, অগাস্টের যে পলিটিক্যাল যে চেঞ্জেস এবং শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। সো দর্শক, আমরা এই 6 মাসে আসলে আমাদের ইকোনমিটা কেমন পারফর্ম করলো, কোথায় আছে এবং নতুন যে সেকেন্ড হাফ আছে এবং 2025 সাল নতুন বছর, আমাদের এক্সপেকটেশন এবং কীরকম হতে পারে চ্যালেঞ্জেস সহ বর্তমান সরকারের জন্য, সেগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তৌফিক ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। জি তৌফিক, যেটা বলছিলাম যে এই যে 24-25 অর্থ বছরের প্রথম অর্ধটা আমরা শেষ, অলমোস্ট 31 তারিখে শেষ হবে। সো এই যে বলছিলাম যেটা যে বড় পরিবর্তনের মধ্য দিয়ে অনেকটা অগাস্ট থেকে আসলে মানে 5 মাসটাই এরকম সরকারের, আর জুলাই মাস ছিল আগের সরকারের। তো আপনার অ্যাসেসমেন্ট কি যে 6 মান্থসের? অ্যাসেসমেন্ট হলো যে প্রথম তো আমরা এটা সবাই জানি যে গত 2-3 বছর ধরেই অর্থনীতির পরিস্থিতি, যে ফান্ডামেন্টালস গুলো আমরা যেটা বলি মৌলিক জায়গাগুলো যে সমস্যা ছিল এটা বের হয়ে আসছে, এবং এটা মূলত আসছে হলো কোভিডের পরে, যখন জিনিসপত্রের দাম বাড়া শুরু করলো এবং রাশিয়া ইউক্রেন ওয়ার এটাকে আরো কি বলবো যারা পুশ করে ওটাকে একটা খুব দ্রুত দাম মানে বিশ্ববাজারে জিনিসপত্রের দামের মূল্য বৃদ্ধি করলো, তখন আমরা ভেঙে পড়লাম। তো ওই জায়গা থেকে তারপর কিন্তু আমরা এই পরিবর্তনের আগেও আমরা আর ঘুরে দাঁড়াতে পারি না। আমাদের দেখেন প্রতিটা জায়গাতেই আমাদের তখন সমস্যা হয়েছে। আমাদের মূল্যস্ফীতি খুব চড়া ছিল, যেটা হয়তো সরকারি তথ্য উপাত্তে পরিষ্কারভাবে আসছিল না। আমাদের যে বৈদেশিক লেনদেনের ভারসাম্য এটা পুরোপুরি মানে দুরবস্থার ভিতরে চলে গেছে। আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট নেগেটিভ হয়েছিল কিন্তু আফটার মেনি ইয়ার্স, অ্যাট লিস্ট 14-15 বছরের পরে। হ্যাঁ, এবং রিজার্ভ আমার তো তখন যেহেতু ভুল কতগুলো পলিসিও নেওয়া হয়েছে, এটাকে মানে একটা হলো যে সমস্যার সমাধানের জন্য তো একটা বড় জায়গা ছিল হলো যে আপনি এটাকে আগে স্বীকার করবেন। তো এই স্বীকার না করার একটা প্রবণতা বিগত সরকারের ছিল। তখন যেটা হয়েছে যে আরো ভুল পলিসি হয়েছে। ব্যাংক খাতাতে একদিকে লুটপাট চলছিল, আরেকদিকে একটা 6-9 সুদের হার চলছিল। পুরো ব্যাংকিং ব্যবস্থার ভিতরে তখন একটা বিশৃঙ্খলা চলে এসছে। আপনার একই রকম ভাবে আমার যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে একদিকে সমস্যা হয়েছে, অন্যদিকে আমরা যেই মানে প্রকল্পগুলো বাস্তবায়ন করি এইটা একটা মানে অদ্ভুত ধরনের খরচ করে আমরা এটাকে বাস্তবায়ন করেছি, যার মানে অধিকাংশ বড় বড় প্রকল্পেই আমরা দেখেছি যে এটা, আর আমরা যেটাকে ইকোনমিক্সের ভাষায় আমরা বলি যে আর ভায়াবল নাই, কারণ এটার কস্ট বেনিফিট অ্যানালাইসিস যদি আমরা করি ওইটা আর ভায়াবল থাকে না। তো এই রকম একটা পরিস্থিতির ভিতর দিয়ে কিন্তু এই অর্থ বছরে প্রবেশ করেছিলেন, এবং তারপর তো একটা প্রায় 1 মাসের উপর একটা আন্দোলনের ভেতর দিয়ে আমরা একটা পরিবর্তন পেয়েছি। ফলে যখন এই অর্থ বছরটা শুরু হয়েছে সেই আন্দোলনেও কিছুটা এটা তো স্বাভাবিকভাবে অর্থনৈতিক কার্যক্রম তো আর চলে নাই। তো একটা
বিশৃঙ্খল পরিস্থিতির ভিতরে ঢুকেছি এবং অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে অর্থনীতি পেয়েছেন সেটা একটা আমার হিসাবে আমার জীবনে আমি এতখানি চ্যালেঞ্জিং অর্থনীতির টাইম দেখি নাই। হিস্টোরিক্যালি বোধহয় খুবই নাজুক পরিস্থিতির ভিতরে ছিল। তো অনেক জায়গায় একটা বড় চ্যালেঞ্জ তারা যেটা মানে ফেস করেছেন সেটা হলো যে সেই সময় এটার পরপরই আবার প্রাকৃতিক কতগুলো দুর্যোগের ভিতর দিয়ে আমরা গেছি, প্রায় 3-4টা বিভিন্ন বন্যা আমাদের পরপর হয়েছে। তো ওইটার কারণে যেটা হয় যে একটা তো ফসলের যেটা ক্ষতি হয় বন্যায় হয়েছে, অনেক জায়গায় ফসল আসাও তখন কিন্তু দেরি হয়েছে। ফলে সার্বিকভাবে অর্থনীতি বিভিন্ন ধরনের চাপের ভিতরে ছিল, গার্মেন্টস খাত চাপের ভিতরে ছিল। তো সেই পরিস্থিতিগুলোর ভেতর দিয়ে অর্থনীতি যাচ্ছে। ফলে 6 মাসের যদি এখন আমরা অ্যাসেসমেন্ট করতে যাই মাঝামাঝি পর্যায়ে, নিঃসন্দেহে অর্থনৈতিক পরিস্থিতি খুব ভালো যায়নি। এখন এর ভেতরে কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যেমন একটা হলো যে ব্যাংকিং খাতের যে লুটপাট এটা আপাতভাবে বন্ধ হয়েছে। কিছুটা আমরা মালিকানায় পরিবর্তন দেখেছি বেশ কয়েকটি ব্যাংকের ভিতরে। আর আগের যে ভুল নীতির কিছু জায়গা আমি বলি ওইটাকে আস্তে আস্তে পরিবর্তন করা হচ্ছে। আমরা রিজার্ভকে একটা জায়গায় আটকে রাখতে পেরেছি এবং আপনারা জানেন যে IMF এর যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটা বিগত সরকারই নিয়েছিলেন। তো IMF এর ঋণ নিলে আপনাকে কতগুলো শর্ত পালন করতে হয়, অর্থনৈতিক শৃঙ্খলা আনার ক্ষেত্রেই তারা শর্তগুলো দেন। তো সেই শর্তের ভিতরে সবচাইতে মানে প্রথাগতভাবে যেটা ফেল করে গেছেন সেই জায়গাটার একটা ছিল হলো রিজার্ভের যেই আমাদের নির্দেশ ছিল যে এই জায়গাটায় আপনার রাখতে হবে, সেটা আমরা রাখতে পারি নাই। আর একটা হলো রাজস্ব আদায় আমরা করতে পারিনি। তো একদিকে সরকারের কাছে ডলারও ছিল না, টাকাও ছিল না। তো এই পরিস্থিতিতে আমরা মনে করি যে এখন একটা জায়গায় আটকে রাখা হয়েছে এবং দীর্ঘদিন ধরে যে আমদানির ক্ষেত্রে একটা এক ধরনের রেস্ট্রিকশন ছিল এটা শিথিল হয়েছে, পুরোপুরি যায়নি কিন্তু শিথিল হয়েছে কিছুটা। ফলে ওই জায়গাটায় কিছু ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাই। তো ব্যাংকিং খাতের ভেতরেও যেহেতু মালিকানার ভেতরে পরিবর্তন হয়েছে, এখন ব্যাংকিং খাতের এক প্রকৃত অবস্থা বোঝার আসলে পরিস্থিতি এসছে। তবে এইটার কতগুলো ফল আউট হবে আর কি। ফল আউটের একটা জায়গা হলো যে আমার IMF এর যে শর্ত আছে, বাংলাদেশ ব্যাংক এখন যদি সেই শর্ত পালন করে আমার লোন ক্লাসিফিকেশনের প্রকৃত পরিস্থিতিতে নিয়ে যায়, এটা খুব দ্রুত বাড়তে থাকবে। এখনই এটা আপনি দেখেন যে এটাকে কিন্তু কৃত্রিমভাবে 10-11% দেখানো হতো, হ্যাঁ, কারণ আপনি বারবার রিশিডিউলিং এর সুযোগ দিতেন, আপনি বিভিন্ন ধরনের নিয়ম চেঞ্জ করে এটাকে করতেন, কোর্টে স্টে অর্ডার দিয়ে সেটারে কোর্টে স্টে অর্ডার করা হতো। যেই আমরা হিসাব কিতাবের যেই বইপত্র আছে সেইটাকে কুক করা হতো বলেও শুনেছি। তো সার্বিকভাবে ওইটা যে 10-11-র ভিতরে রাখার 9 থেকে 11-র ভিতরে রাখার একটা প্রচেষ্টা ছিল, এখন এটা 16 আছে এবং সামনে 1 বছরে কিন্তু এটাকে আন্তর্জাতিক মানদণ্ডের ভিতরে নিয়ে যাওয়ার একটা ঘোষণা অন্তত এসছে। আমি জানি না কেন্দ্রীয় ব্যাংক শেষ পর্যন্ত পারবে কিনা, কারণ এটা একটা প্রতিক্রিয়া হবে। প্রতিক্রিয়াটা হলো এই ব্যাংকগুলো যখন সত্যিকার অর্থে ওই আন্তর্জাতিক মানদণ্ডের লোন ক্লাসিফিকেশনের নাম্বারসগুলো দিবেন, তখন তাদের যে ডিসিপ্লিন রাখার জন্য আমানতের যেই অংশ তাদেরকে গচ্ছিত রাখতে হবে, তার ফলে তার ঋণ দেওয়ার যে ক্ষমতা এটা কমে যাবে। ফলে সার্বিকভাবে যে ব্যাংক অলরেডি বিপদের ভিতরে আছেন তার জন্য কিন্তু আরো ব্যবসা করার পথ সংকীর্ণ হবে। সুতরাং তার বের হয়ে আসার জন্য নতুন যে ম্যানেজমেন্ট এসছে বা নতুন যে বোর্ডের পরিবর্তন এসছে তাদের জন্য এটা আরো কঠিনতর হবে। সুতরাং এই জায়গাটা হয়তো সামনের দিন আমাদের দেখতে হবে যে একটু সাবধানে এটাকে কিভাবে এটার প্রতিক্রিয়া হয়। ধরেন যে আরো কিছু কি বেটার সাজেশন? আসলে সত্যিকার অর্থে প্রথম যে পদক্ষেপটা এটা আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক সত্যিকারভাবে ঠিক নিয়েছেন, যেটা হলো যে মালিকানার পরিবর্তন, বোর্ডের পরিবর্তন, প্রফেশনালদেরকে এখানে নিয়ে এসে লুটপাটটা বন্ধ করা। দ্বিতীয় যেটা মানে করা আছে এটাকে আধা আধি একটা নেওয়া হয়েছে, সেটা হলো যে আসলে সত্যিকার পরিস্থিতির একটা মানে পরিবীক্ষণ করা আর কি, ঠিকঠাক মতো আপনাকে খুব ভালো করে দেখতে হবে। তো ওইটার জন্য নতুন একটা আপনারা দেখেছেন যে একটা পরিবর্তন এসছেন, যে ফরেনসিক অডিটর বিদেশ থেকে নিয়োগ দেওয়ার ব্যাপারে একটা নতুন নির্দেশনা রুলস এসছে। তো ওইটার পরে হয়তো পরিস্থিতি বোঝা যাবে। ওইটা আমি মনে করি যে এটা হয়তো আরো আগে করা যেত, এটা একটু দেরি হয়ে গেছে, এটা খুব দ্রুত করা প্রয়োজন।
তৃতীয় জায়গাটা আমি মনে করি যে এটা এখন থেকেই শুরু করা উচিত, সেটা হলো ব্যাংক টু ব্যাংক এটা আসলে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আপনার কিছু ব্যাংকের পরিস্থিতি আছে যে খুবই খারাপ, আমরা 10টা-11টা ব্যাংকের কথা আমরা জানি, তার ভেতরেও আবার সবগুলো একই পরিস্থিতিতে নাই। কোনো কোনো ব্যাংক আছে যেগুলো বড় ব্যাংক, ইসলামী ব্যাংক বা ন্যাশনাল ব্যাংকের মতন, তারা অনেক দিনের ব্যবসা আছে, অনেক গ্রাহকের আছে, তাদের রিকভারি যতখানি সহজ হবে। যেটা অলরেডি খুবই খারাপ ব্যাংক ছিল, ধরেন পদ্মা ব্যাংকের মতন, তাদের রিকভারি খুব কঠিন হবে। যেখানে লোন ডিফল্টটা এই কারণে হয়েছে যে হয়তো খারাপ ঋণ দেওয়া হয়েছে, আচ্ছা ব্যবসা করতে পারে না, হয়তো রিকভারি হবে, সেইটা হয়তো কিছুটা সহজ হবে। যেটা একদম কমপ্লিটলি লোটপাট হয়েছে এবং টাকা বাইরে চলে গেছে, কাগজের উপরে লোন দেওয়া আসলে তো হয়েছে। তো এখন সেই কাগজ, অনেক ক্ষেত্রে কাগজও বোধহয় ঠিকঠাক মতো নাই। আমরা যে এভিডেন্স গুলো আপনারাও আনছেন, আমরাও শ্বেতপত্র করতে গিয়ে দেখেছি, তো ওই ব্যাংকগুলো হয়তো কঠিন হবে। সুতরাং বাংলাদেশ ব্যাংকে হয়তো ব্যাংক টু ব্যাংক অনেক ক্ষেত্রে পলিসি চিন্তা করতে হবে যে এটাকে কিভাবে দেখবেন। তবে যেটা আমি মনে করি যে ইতিবাচকভাবে এটা বাংলাদেশ ব্যাংক বলেছেন, সেটা হলো যে কোনো ব্যাংকে ফেল করতে দেওয়া যাবে না। কারণ সত্যিকার অর্থে তো প্রায় লক্ষ লক্ষ মানুষের আমানত এটার সাথে গচ্ছিত। আমরা এটাকে যখন অনেক সময় আছে যে নীতি নির্ধারণের জায়গা থেকে বা ম্যাক্রো জায়গা থেকে আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, 2-1টা ব্যাংক এটা বসে গেলেই তো এটা বসে যাচ্ছে, অন্য 5টা ব্যবসার মতো ব্যাংকের ব্যবসা না। কারণ হলো যে অন্য জায়গায় যিনি উদ্যোক্তা থাকেন বা যে যারা উদ্যোক্তা থাকেন তাদের অর্থায়নে ব্যবসা হয়। তো উনার ফেল করলে ওইটা আপনি 5-7টা লোকের হয়তো ইস্যু, হয়তো ওখানে 10,000 মানুষ যারা চাকরি করেন তাদের চিন্তা করতে হয়, কিন্তু তারা হয়তো অন্য জায়গায় চাকরিও পাবেন। কিন্তু যখন ব্যাংক একটা বসে যাবে তখন আপনাকে এখানে লক্ষ লক্ষ মানুষের আমানত, এবং অনেকের জন্য এটা হয়তো সারা জীবনের সঞ্চয়। সুতরাং এতগুলো জীবনকে বিপন্ন করার সুযোগ নাই। যে কারণে আপনারা দেখবেন যে শুধু আমাদের দেশেও না, এটা যুক্তরাষ্ট্রেও যখন এর আগে 2007-08-এর সময় আপনার মনে আছে বিশ্বমন্দা আসলো, ওনারা বেইল আউট দিয়ে দিয়ে কিন্তু অনেকগুলো ব্যাংকে রিভাইভ করেছেন। ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমরা দুটো বিষয়কে এটা মৌলিক সিদ্ধান্ত নিতে হবে। একটা হলো যে আমি সুশাসন ফিরিয়ে আনবো, এটা কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে সুশাসন এবং কর্পোরেট সুশাসন। আর 2 হলো যে টাকা চুরি হয়ে গেছে সেইটাকে ফিরিয়ে আনার জন্য জোরদার ভূমিকা রাখতে হবে। কিন্তু ইন দ্য মিন টাইম এই ব্যাংকগুলো যেন ব্যবসা করতে পারে সেই পরিস্থিতির ব্যাপারে একটা কৌশলগত অবস্থান কেন্দ্রীয় ব্যাংকে নিতে হবে, যেটা এখনো পর্যন্ত খুব স্পষ্টভাবে হয়তো আসে নাই। রাইট, ব্যবসা না করলে তো আসলে তারা তাদের লসগুলো আরো বাড়বে, অ্যাকিউমুলেট করবে। রাইট। তো আপনি বলছিলেন যে শ্বেতপত্রের কমিটি, শ্বেতপত্র নিয়ে, তো যেখানে আমরা দেখেছি অনেক ধরনের রিপোর্টই হয়েছে, আমরাও করেছি, তো সেখানে 28 ধরনের আপনার দুর্নীতির একটা, আপনারা এটা কি বলে, মানে টাইপ অফ ধরন, এটা জাস্ট একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাই। আমরা আসলে যেই প্রক্রিয়ায় শ্বেতপত্রটা হয়েছে এটা অনেকের একটু হয়তো বোঝার বিষয় আছে। অনেকে ভেবেছেন যে আমরা হয়তো, কেউ কেউ বলেন এটা দুর্নীতির শ্বেতপত্র, আসলে তো অর্থনীতির শ্বেতপত্র। কিন্তু অর্থনীতির বর্তমান পরিস্থিতিটা কি সত্যিকার অর্থে, যেটার ব্যাপারে অস্পষ্টতা ছিল, ওখানে ডেটা ম্যানিপুলেশন থেকে শুরু করে এক ধরনের একটা ভুল, আমি বলবো যে উন্নয়নের এক ধরনের গল্প, বয়ান, আখ্যান দেওয়ার চেষ্টা হয়েছিল, সেইটাকেই একটু নিরপেক্ষভাবে দেখার একটা প্রচেষ্টা যখন হয়েছে, তখন অর্থনীতির বর্তমান যেই পরিস্থিতি তৈরি হলো এইটার অংশ হিসেবেই এসেছে যে বিভিন্ন ধরনের দুর্নীতি এবং সুশাসনের অভাব এখানে কাজ করেছে। তো এর ভেতরে আমরা যে বিভিন্ন ধরনের তথ্য উৎসগুলো দেখেছি, যার মধ্যে মিডিয়া রিপোর্ট থেকে শুরু করে আমাদের ইন্ডিভিজুয়াল অনেক ব্যক্তি বিশেষের সাথে কথা হয়েছে, কিছু ডকুমেন্টেশন আমরা দেখেছি, আর সেইটার ভেতরে থেকে আমরা বের করার চেষ্টা করেছি যে কতগুলো উপায়ে এটা এসছে। কারণ অনেকের এক্সপেকটেশন ছিল শ্বেতপত্র বোধহয় দুর্নীতির তদন্ত করতে বসেছে, আসলে এটা তদন্ত করার কাজ আইন শৃঙ্খলা বাহিনী আছেন, নির্ধারিত কর্তৃপক্ষ আছেন, তারা করবেন। এই টিমের আমাদের জন্য যেটা অবজেক্টিভ ছিল সেটা হলো যে আমরা প্রকারভেদগুলো বের করতে পারি কিনা, যেন এটা ভবিষ্যতে আর না হয়, এবং সেই ব্যাপারে মানুষকে সতর্কও করা। একটা হলো ট্রান্সপারেন্সি এক্সারসাইজ, স্বচ্ছতা আনা, এবং সামনের দিনে যেন না হয় সেই অনুযায়ী এটাকে মানুষ, নীতি নির্ধারক থেকে শুরু করে জনগণকে এটাকে আমি ইনফর্ম করা। তো 28 ধরনের ভিতরে আপনি মানে সবগুলোর তো বলা হয়তো এই শো শেষ হয়ে যাবে, আপনি কোন
ধরেন এগুলো সব অনেকগুলোই আপনাদের খুবই পরিষ্কারভাবে জানা। ওখানে ধরেন ব্যাংক খাতের ভেতরে যেমন দুর্নীতি আছে, যেখানে আপনার হয়তো এমনভাবে ঋণ দেওয়া হয়েছে ওই কোম্পানি অস্তিত্ব নাই থেকে শুরু করে আপনার যে ঋণগুলো দেওয়া হয়েছে সেই ঋণ আসলে তারা পাবার যোগ্য না, এত টাকা জেনে শুনেই দিয়েছে, সেটা হয় নাই। ব্যাংক দখল করা হয়েছে অনেকগুলো, একজন আরেকজনকে ঋণ দিয়েছেন, এরকম পরিস্থিতি আছে। আবার অন্যদিকে এখানে পাবলিক সেক্টরের ভিতরে দুর্নীতি আছে। পাবলিক সেক্টরের ভিতরে ধরেন আপনার অনেকগুলো প্রকল্প হয়েছে যার খরচ বারবার বাড়ানো হয়েছে, যেই দামে এটাকে, সেটা কি অপ্রয়োজনীয় মনে অনেক হয়েছে? ক্ষেত্রে অনেক অপ্রয়োজনীয় কথাটা আমরা কেন বলি, ধরেন অর্থনীতির ভাষায় আমরা বলি কি, অর্থনীতির একটা বিজ্ঞান এইটা, সেটা হলো যে আপনার অসীম চাহিদা থাকে, তার সাথে আপনার সীমিত সামর্থ্যকে আপনার যোগসূত্র করার অর্থই হলো অর্থনীতি। তো আমি তো চাইলে ধরেন আমার যদি 50টা গাড়ি থাকে আমার অসুবিধা কি, কিন্তু আমার কি সেই সামর্থ্য আছে 50টা গাড়ি নেওয়ার? আমার প্রয়োজন আছে। তো প্রয়োজনটা তখন হয়, ওটাকে আমরা বলি কস্ট বেনিফিট অ্যানালাইসিস। সো আমরা প্রজেক্ট যখন নেই, আমরা প্রকল্প যখন নেই, তখন এটাকে বলি আমরা এটা ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি আছে কিনা, অর্থাৎ এটা করলে যে পরিমাণ আমি খরচ করছি সেই পরিমাণ রিটার্ন আমার আসে কিনা। ইকোনমিক ইন্টারনাল রেট অফ রিটার্ন, আমি টেকনিক্যাল শব্দগুলো বলছি না, ফাইন্যান্সিয়াল রেট অফ রিটার্ন আছে, সেইগুলোকে দেখা হয়। এবং এইটা করা কিন্তু আমাদের নিয়মের ভিতরে মাস্ট। তো সেইটা যখন করা হয় তখন এটাকে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা ঠিকমতো করা হয় নাই, এবং বারবার যে প্রকল্প খরচ বাড়ে, আপনারা সবাই রিপোর্ট করে এসছেন কিন্তু 15 বছর, অনেকেই বলবেন যে এইগুলো তো আমরা জানতাম। আমরা যেটা পেয়েছি সেটা হলো এইগুলো করার সময় আপনি যখন খরচটা বাড়াবেন, 10,000 টাকার একটা জিনিস যখন আপনি 20,000 টাকায় নিয়ে যাচ্ছেন, তখন কি আর ইকোনমিক রেট অফ রিটার্নটা ঠিক থাকলো কিনা সেইটাও কিন্তু মানে দেখা হয়নি। আপনি অনেক একটা প্রকল্পের আছে, আপনি যে হাওড়ের ভিতর দিয়ে রাস্তা হলো, আপনি দেখেন ওই রাস্তাটা যে করা হয়েছে ওইটার ফান্ডামেন্টাল একটা জায়গা হওয়ার কথা ছিল হলো আপনার পরিবেশগত ছাড়পত্র। তো পরিবেশগত ছাড়পত্রই নাই এত বড় একটা প্রকল্প, যেটা মানে খুবই পরিবেশের সাথে খুবই গুরুত্বপূর্ণ। এমন না যে আপনি একটা গাড়ি কিনা চান, আচ্ছা ঠিক আছে আমরা জানি, ওইটা হয় নাই, তা কিন্তু না, বাস কেনার প্রকল্প না। তো ওই রকম একটা মানে সেন্সিটিভ জায়গা ওটা করাই হয় নাই। তো এই ধরনের কিছু বিষয় আছে যেটা আপনার অনেকগুলোই হয়তো আপনারা বিভিন্ন সময় মিডিয়ায় এনেছেন, আমরা বিভিন্ন সময় গত 15 বছর 16 বছর ধরে ধারাবাহিকভাবে বলে গেছি, অনেকগুলো আমরা হয়তো নতুন নতুন ইনফরমেশন আসছে। সো এইটা একটা বিরাট বড় জায়গা। অনেক ক্ষেত্রে আপনার দেখেন ট্যাক্সের কথাই বলে যে ব্যক্তি বিশেষ ধরে কোম্পানি বিশেষ ধরে ট্যাক্সের ছাড়পত্র দেয়, মানে দেওয়া হয়েছে যেন ট্যাক্স কম দিতে হয় বা না দিতে হয়, এক্সাম্পশন দেওয়া হয়েছে। তো ওই লিস্টটা আমরা আমাদের কাছে মনে হয়েছে যে করাটা দরকার, যেন এই বিষয়গুলো সামনের দিনের পলিসি মেকিং এবং যেই সংস্কারের আলোচনা চলছে সেই রাষ্ট্রীয় সংস্কারের ভিতরে আসে। যেই রাজনৈতিক দলগুলো সামনে ইলেকশন করবেন তারাও এটাকে ধারণ করে নিয়ে তার ইলেকশন ম্যানিফেস্টোতে বিল্ড করবেন, এইটাও আমি আশা করতে পারি নাগরিক হিসেবে, যে আমরা এই জিনিস করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েই তিনি হয়তো জনগণের কাছে ভোট চাইতে আসবেন। তো সেই ভোট যদি ওনারা চাইতে আসেন তখন এই বিষয়গুলো তাদেরকে ইনফর্ম করবে। সো আমার মনে হয় যে ওই ধারণাগুলো স্পষ্ট আছে। শ্বেতপত্রের আর একটা দুর্নীতির সাথে যুক্তভাবে অনেকে বলেন যে অর্থ পাচারের যে একটা হিসাব দেওয়া হচ্ছে $16 বিলিয়ন, এটা কি হলো? অনেকে বলেন যে এটা তো বাজেটের, তাহলে সব টাকাই কি বাজেটের নিয়ে যাওয়া হয়েছে? $16 বিলিয়ন পুরোটা তো আর বাজেটের অর্থ না। একটা হলো যে এই এস্টিমেশনটা এইভাবে করা হয়নি যে আমরা ঘরে গিয়ে জিজ্ঞেস করেছে আপনি কত টাকা ভাই পাচার করে নিয়ে গেছেন, এইভাবে তো আর করা হয়নি। তো ওইটা আন্তর্জাতিকভাবে আপনারা দীর্ঘদিন ধরে আপনার মনে আছে রিপোর্ট করেছেন, জিএফআই, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট, যেটা ওরাই তো বলছে বছরে লাস্ট রিপোর্টও ছিল $8.5 বিলিয়ন পার ইয়ার। তো ওইখানে দেখেন তারপরে 2014-15 পরে কিন্তু 15 পরে ওনারা রিপোর্ট করতে পারেনি, কারণ বাংলাদেশ আর তথ্য দিত না। বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক যে তথ্য ভান্ডারে আমরা জাতিসংঘের যেই ডেটাবেসটা ওরা ব্যবহার করতো সেখানে আর ডেটা দিত না, যে কারণে বাংলাদেশের হিসাবটা আর পাবেন না আপনি 15 পরে। তো আমাদের টিম যেটা করেছেন সেটা হলো যে ওইটাকে, ওই পদ্ধতিটাকে ব্যবহার করেই এস্টিমেশনটা করেছেন। হ্যাঁ, তো তখন আমরা ওই ধরনের পদ্ধতিকে আমরা চেষ্টা করেছি যে ওখান থেকে একটা প্রজেক্ট করার। কিন্তু এটা যেটা হয় সেটা হলো যে এই অর্থ পাচারের একটা বড় যুক্ততা কিন্তু সরকারি অর্থই খালি না, বা যেটাকে আমরা জনগণের অর্থ বলি, বেশিরভাগই আমার ধারণা প্রাইভেট সেক্টর। কারণ হলো যে প্রাইভেট সেক্টরের ভিতরে আছে ব্যাংকের লোন আউটগুলো, ব্যাংকের লোন আছে, এখানে ট্রেড মিসপ্রাইসিং আছে, আপনারাও রিপোর্ট করেছেন যে বড় অংশটাই থাকে হলো যে আমদানি এবং রপ্তানির আড়ালে করা হয়।
ওখানে অনেক কিছু করা হয়, যেমন আপনার কর ফাঁকি দেওয়ার জন্য রেমিটেন্সের আপনি জানেন যে বড় একটা অংশ হুন্ডির ভিতর দিয়ে আসে। তো যে টাকাটা হুন্ডি দিয়ে আসছে তার অর্থ হলো সমপরিমাণ অর্থ তো বাইরে যাচ্ছে। তো ওইগুলো অনেকে আছে, এমনকি মানে একেবারে নিরীহভাবেও যদি বলে, অনেকে আমরা শুনি যে চিকিৎসা বা শিক্ষার জন্য, হ্যাঁ, যেটা হয়তো তার নিজের আয় করা অর্থ, সেটাও হয়তো বাইরে নিয়ে যান, লিগাল পথে নেওয়ার সুযোগ বা যে ঝামেলা আছে না নিয়ে, যেটা ওনারা ইলিসিট পথে নেন। তো এবং এখন একটা বড় ট্রেন্ড আছে, আপনি দেখবেন বাংলাদেশের পার্টিকুলারলি ঢাকার এলিট শ্রেণীর ভিতরে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন যারা বিদেশে ফাইনালি সেটেল করে গেছেন, তাদের যার মানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যেই বিভিন্ন সম্পদ আছে এটাকে লিকুইড করে অনেকে নিয়ে যাচ্ছেন। তো এটা তো মানে লিগ্যাল পন্থায় যাচ্ছে না। মোদ্দা কথা হলো যে এই ধরনের একটা ইন্ডিকেশন গুলো এসছে, এবং অর্থ পাচার থেকে ফেরত আনার প্রক্রিয়া সম্পর্কে ওখানে কিন্তু বিস্তারিতভাবে আমরা বলার চেষ্টা করি যে কি ধরনের স্টেপ গুলো নিতে হবে। হয়তো এটা স্বাভাবিকভাবে ছিল, মানে অন্যরাও এটাকে হয়তো যারা প্রফেশনালি কাজ করবেন তারা হয়তো জানেন, কিন্তু ওই জায়গায় একটা ইন্ডিকেশন গুলো আছে যেটা সাধারণভাবে আমি মনে করি যে বড় পরিসরে যারা অংশীজন আছেন তাদের জানার জন্য এটা খুব পরিষ্কারভাবে থাকবে। রাইট। আপনার এই যে ইনফ্লেশন, যেটা আসলে সাধারণ মানুষ খুবই আপনার ভোগান্তির মধ্যে পড়ে, এবং সেটা আপনি বলছিলেন যে এটা আসলে রাশিয়া কোভিডের পরের থেকে, স্পেশালি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে অনেক ফুয়েল করেছে। এবং এই যে পারসিস্টেন্টলি নিয়ারলি 3 ইয়ার্স ধরেন হাই ইনফ্লেশন, এবং একই সঙ্গে বৈষম্যটাও বাড়ছে আমরা দেখছি। তো আসলে ইনফ্লেশনটা কেন কমছে না, আপনার কাছে কি মনে হয়? দেখেন, ইনফ্লেশন বাংলাদেশে যেটা হয়েছে ওইটার তো প্রাথমিকভাবে যেটা ছিল সেটা হলো যে ওই সাপ্লাই শকটা একটা ছিল কোভিডের সময়। এটা হলো জাস্ট আন্তর্জাতিকভাবে দাম বেড়ে গেল, এবং সেই অর্থে যেহেতু কোভিডের সময় বিশ্বব্যাপী উৎপাদন ব্যবস্থার তো একটা ডিসরাপশন হয়েছে, তো এই ডিসরাপশনের কারণে আপনার অনেক জায়গায় দামটাও বেড়ে গেছে যখন ডিমান্ডটা বেড়েছে। তো সেইটার একটা ইম্প্যাক্ট আমাদের আছে। বাংলাদেশের যেটা হয়, বাংলাদেশ কিন্তু একটা বড় অংশের আমদানি নির্ভর জাতি, এবং গত 15-16 বছরে আমাদের জ্বালানির আমদানি নির্ভরশীলতা একটা অসম্ভব জায়গায় চলে গেছে। মানে আগে যেটা হতো, আমরা শুধুমাত্র জ্বালানির তেলটা এখান থেকে আনতাম, বিদ্যুৎ উৎপাদন মোটামুটি 90% কিন্তু আমাদের দেশের ভিতর জ্বালানি দিয়ে হতো। এখন কিন্তু আপনি বিদ্যুৎ থেকে শুরু করে আমার পরিবহন থেকে শুরু করে আমার শিল্প উৎপাদনের জন্য আমরা সব ধরনের জ্বালানি আনছি। তো সেইটার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু আমার এখানে পড়ে। আপনি তারপরে যেটা হলো, এইটা অনেকে ঠিকমতো চিন্তা করেন না, সেটা হলো যে আমি যখন আমদানির উপর রেস্ট্রিকশন দিয়ে দিলাম না, যেটা আমরা আলোচনা করছিলাম যে এই ব্যালেন্স অফ পেমেন্ট যখন ট্রাবলে পড়ে গেল, তখন কিন্তু আপনার অনেক ধরনের আমদানি আছে যেটা আপনার দেশের ভিতরে উৎপাদনের সাথে সম্পর্কিত। আমি জাস্ট সিম্পল একটা উদাহরণ দিই। আপনি যেই মুরগিটা আমরা চিন্তা করি যে আমরা তো মুরগি বাইরে থেকে আনি না, কিন্তু মুরগির যে উৎপাদন হয়, ফার্মের মুরগি, যেটা সাধারণ মানুষ অনেক বেশি ভোগ করেন, সেখানে আপনি দেখবেন যে মুরগির বাচ্চা থেকে শুরু করে তার খাবার, তার ওষুধ, এটার একটা বড় অংশই কিন্তু আমরা আমদানি নির্ভরশীলতা আছে। সুতরাং আমি দেশের ভিতরে যা উৎপাদন করি তার একটা বড় অংশ তো এখন আমদানি রপ্তানির সাথে যুক্ত। আমার আমি তো আইসোলেটেড কান্ট্রি না। তো এবং এই তার কারণে যেটা হয়েছে, যখন আপনি আমদানির উপর রেস্ট্রিকশন দিচ্ছেন, তখন কিছুটা বাই ডিজাইন এটা তো এভারেজ সবার উপরে পড়ে নাই। ওইখানেও কিন্তু ছোট আমদানিকারকরা সমস্যায় বেশি পড়েছে, বড় আমদানিকারকরা আরো বড় হয়েছে। তার ভিতরে আবার কতগুলো ওই যে আমরা বলেছি যেটা যে অলিগার্ক তৈরি হয়েছিল, তারা এটাকে কন্ট্রোল করেছেন। তো সেইখানে এটার কতগুলো একটা আছে সাপ্লাই সাইড অ্যান্ড দেন গভর্নেন্সের সমস্যা আছে। এখানে একটা মার্কেটগুলো কিন্তু ক্যাপচার হয়ে গেছে। আর থার্ড এসছে হলো যে ডিমান্ড সাইড থেকে এত টাকা ছাপানো থেকে শুরু করে এত চিপ মানি তৈরি করেছেন, এবং যখন ব্যাংকগুলো লুটপাট হয়েছে, ব্যাংকগুলো যখনই টাকা দরকার হয়েছে ওনারা ছাপিয়ে এটার ভিতরে দিয়ে দিচ্ছেন। তো ওইটার একটা ডিমান্ড সাইডের একটা উপরের দিকের চাপ আছে। তো এখন পর্যন্ত টাকার অবমূল্যায়ন, টাকার মান কমে যাওয়ার চাপে পড়েছে আমদানির কারণে। মানে ওই একটা আপনার সাপ্লাইয়ের ভিতরে আপনার ডিসরাপশন হয়েছে, এবং 3 নাম্বার হলো আপনার গভর্নেন্সের ইস্যু আছে অ্যালংসাইড দ্য ডিমান্ড ইস্যু, যেটা আমরা চাহিদা টাকা অনেকখানি আসার পরে।
তো ওই জায়গাতে এখন পর্যন্ত যে পলিসিগুলো এসছে সেই পলিসিটা কিন্তু মূলত ডিমান্ড সাইড কন্ট্রোল করা হচ্ছে। যে আপনি বাংলাদেশ ব্যাংক মনিটারি পলিসি টাইটেনিং করেছেন, ওনারা পলিসি রেট বাড়িয়েছেন, এখন প্রায় সর্বোচ্চ জায়গায় আছে, এবং ইন্টারেস্ট রেটের উপরে জায়গায় 6-9 ক্যাপটা ছিল, এটা কিছুটা তুলে নিয়েছেন। তো ওই জায়গাটায় আপনার হয়তো ওনারা ট্রাই করছেন এখন এটাকে আটকে রাখার জন্য। কিন্তু আপনার একই সময়ে কিন্তু গত 2-3 মাস আপনারা দেখবেন যে যখন এই স্টেপগুলো নেওয়া হচ্ছে তখন 3-4টা বন্যা হয়েছে, এবং বন্যাগুলো আপনি দেখবেন যে একবারে বন্যা হয়ে নেমে গেছে তা কিন্তু না, কোনো এক এক সময় এক একটা এলাকায় প্রায় 2 মাস 2.5 মাস ধরে কিন্তু বিভিন্ন এলাকায় হয়েছে। তো হয় কি, যারা উৎপাদন করেন এটা একদম মাঠ পর্যায়ে যারা আছেন তারা জানবেন, সেটা হলো তারা কিন্তু হয়তো এক জায়গায় একটা আমাদের তো একটা ক্রপ ক্যালেন্ডার আছে যে এই সময় এইটা ধরনের আমি ফসল চাষ করব। তো এই ক্রপ ক্যালেন্ডারের ভেতরে হয়তো উনি লাগিয়েছেন, তারপর বন্যাটা এসছে সব লেটে, তো বন্যা আসার পর এটা ধুয়ে গেছে, আবার ওনাকে ওইটা করতে হয়েছে, তো ওনার কিন্তু খরচও কিন্তু বেড়ে গেল এখানে। তো এখানে কতগুলো সেই স্ট্যাগার্ডই আছে। আমার এই শীতের সবজিও আপনি দেখবেন যে গত 2-3 দিন বা এক সপ্তাহ খানিক ধরে হয়তো এটার দাম কমছে আস্তে আস্তে। তো সেই দামটা মানে এটা আসতে সময় লেগেছে। তো পলিসি কনসেন্ট্রেশন এখন পর্যন্ত অনেক বেশি ডিমান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ওইটা কেন্দ্রীয় ব্যাংক করছে কেন্দ্রীয় ব্যাংকের মতো। কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে ধরেন যে সুদের হার বাড়িয়ে দেওয়া, যেটা বললেন পলিসি রেট 10% আছে, 14-15% হচ্ছে যে আপনার ব্যাংকের ঋণের জন্য যে সুদের হার। অনেকে বলে থাকে যে এটা সুদের হার বাড়িয়ে বাংলাদেশে ইনফ্লেশন কন্ট্রোল ইট ইজ ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে আপনার আমাদের এখানে কনজিউমার ক্রেডিট, পার্সোনাল ক্রেডিট ইজ ভেরি লো, 6-8% আমি দেখেছি ব্যাংকগুলোর সাথে কথা বলে। তো এখানে কিন্তু আসলে ইন্ডাস্ট্রির জন্য প্রজেক্ট ফাইন্যান্স বা ওয়ার্কিং ক্যাপিটাল এগুলোই আসলে বেশি। তো আলটিমেটলি কি হচ্ছে, সুদের হার বেড়ে যাওয়ার কারণে কিন্তু ইন্ডাস্ট্রির আপনার প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, সেটা পাস অন হবে কনজিউমারদের উপরে। আর যেহেতু আমাদের 6-8% টোটাল লেন্ডিংয়ের হচ্ছে কনজিউমার বা পার্সোনাল লোন, তো তার এখানে আসলে এটা তার ডিমান্ড কাট করাটা খুব একটা ইম্প্যাক্ট পড়ে না, যেটা ওয়েস্টার্ন ইকোনমিতে পড়ে, যেখানে 60-70-80% হচ্ছে কনজিউমার ক্রেডিট থাকে। তাদের যখন কস্ট বেড়ে যায় তারা ইমিডিয়েটলি কনজাম্পশন কমিয়ে দেয়। আপনি অর্থনীতিবিদ হিসেবে কি মনে হয়? না, আপনি ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এইটার তো আছে। আমি যেটা বলছি যে এটাকে আমি একটু আপনার থেকে আমার একটু ভিন্নতর জায়গা, যেটা সেটা হলো যে শুধু এটা করে হবে না, আপনার ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের দরকার ছিল, ওইটা উনি করেছেন কিছুটা এটার ভিতরে, ব্যাংকের ভেতরে শৃঙ্খলা আনার জন্য, কারণ 6-9 ক্যাপে তো আপনি থাকতে পারবেন। দ্য মোমেন্ট আপনি ছেড়ে দিয়েছেন এটা অ্যাকচুয়াল জায়গায় চলে গেছে। আমরা যখন টেনে একটা কিছু বন্ধ করে রাখেন, ওটা যখন খুলে দিবেন ওটা একটা বাম্প করবে দেখবেন, তো এইটা ইজ আউট করবে। কিন্তু সেকেন্ড যেটা ইস্যু আছে সেটা হলো যে আপনি এটা তো এক সিলভার বুলেট নাই যে আপনি আসলে এইটা করবেন ইনফ্লেশন ধামধাম নেমে যাবে। অর্থনীতির শাস্ত্রের ভিতরেই আছেন যারা এটা নিয়ে চর্চা করেন, তারা এটা দেখবেন যে এই যেই ইন্টারেস্ট রেট এবং ইনফ্লেশনের যে সম্পর্ক, এইটা কাজ করতে প্রায় 16 থেকে 18 মাস সময় নিতে পারে। হ্যাঁ, তো এটা ইমিডিয়েটলি কাজ করে না। আপনার আমরা ছোটবেলা আমাদের নিজেদের লেখাও আছে বাংলাদেশের জন্য, সেটা হলো যে ফিসক্যাল পলিসি যেটা আমরা বলি, কর নীতি খুব সাথে সাথে কাজ করে, মানে স্বল্প সময়ের ভিতরে আপনি এটার ইম্প্যাক্টের পাবেন। আপনি আজকে করের হার বাড়িয়ে দেন, আপনি দেখবেন যে চাহিদা পরের দিন থেকে কমা শুরু করেছে। কিন্তু আপনি যখন ওই সুদের হারের ওঠানামা করবেন, ওইটাই ইম্প্যাক্ট পেতে কিন্তু আপনার সময় নিতে হবে। তো এইটা একটা কারণ। কিন্তু সেকেন্ড হলো যেটা, সেটা হলো যে অন্য যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে তো আপনি এখনো অ্যাডজাস্ট করছেন না। যেমন ধরেন আমি মনে করি যে ইনফ্লেশনের কন্ট্রোলের দায়িত্বটা শুধু কেন্দ্রীয় ব্যাংক বা শুধু কমার্স মিনিস্ট্রি। এতদিন আমরা কমার্স মিনিস্ট্রিকে দোষারোপ করতাম, ওনার ভোক্তা অধিকার কেন দেখেন না, তারপর আমরা এখন শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের দিকে আছি। সত্যিকার অর্থে হলো যে মানে জিনিসপত্রের দাম এইটাকে তো খুবই আপনার গুরুত্বের সাথে নিতে হবে, এবং আমি মনে করি যে এইটা অর্থনৈতিক নীতির ক্ষেত্রে 1 নম্বরে এটা থাকতে হবে। 2 নম্বর ব্যাংক, হ্যাঁ ব্যাংকেরটা হয়তো কাজ করছেন। এইটার ক্ষেত্রে হলো যে আপনার সমন্বিত একটা কার্যক্রমের জায়গা আছে। এখানে যেমন একদিকে কেন্দ্রীয় ব্যাংক তার ডিমান্ড সাইড ম্যানেজ করবেন, এটা ওনার দায়িত্ব, উনি করছেন। কমার্স মিনিস্ট্রি দেখার দায়িত্ব হলো যে বাজারের ভেতরে প্রতিযোগিতা আছে কিনা, আমদানির ক্ষেত্রে সঠিকভাবে আমদানির সাপ্লাই ঠিক আছে কিনা। কারণ এখন আপনি দেখবেন যে অনেকগুলো যেই ব্যবসা প্রতিষ্ঠান যারা ভোগ্যপণ্য আমদানির সাথে ছিল তারা তো এখন পালিয়ে গেছে, কারণ তারা অলিগার্কের অংশ ছিল। তো তারা তাদের কোম্পানিগুলো
আমদানি করছে কিনা, এবং অন্যরা তাহলে যদি ওনারা না করে থাকেন তাহলে তারা এখানে যুক্ত আছেন কিনা। এখানে আপনার কর ছাড়ের কিছু বিষয় আছে, ওইটা হয়তো কিছুটা কাজ করেছেন আমার এনবিআর এর ভেতরে, দেখবেন যে অনেকদিন পরে ওনারা করের হার কিছুটা সমন্বয় করেছেন। কিন্তু এখানে কৃষির জায়গা আছে, এখানে আপনার উৎপাদন বাড়াতে হলে আপনার কৃষিতে কাজ করতে হবে। এখানে আপনার যারা প্রাণী সম্পদ মন্ত্রণালয় বা মৎস্য মন্ত্রণালয় দেখছেন তাদের কাজ করার জায়গা আছে। এখানে আপনার ইন্ডাস্ট্রি মন্ত্রণালয় থেকে সারের ব্যবস্থাপনা দেখার আছে। এখানে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে চাঁদাবাজি বন্ধ করবার জায়গা আছে। সো আসলে তো এটা একটা সমন্বিত জায়গা। আমার যেটা এক্সপেকটেশন ছিল সরকারের কাছ থেকে সেটা হলো যে ওনারা সার্বিকভাবে এটা একত্রে বসে ওনারা নীতি নির্ধারণের ক্ষেত্রে একজন একজনের সাথে মিলে কাজ করবে। মানে সমন্বয়ের কথা বলছেন? সমন্বয়ের কথা বলছেন, খুবই সমন্বিত পর্যায়ে লাগবে। কারণ এখন পরিস্থিতি যা, তাতে একটা যখন ছোট বটিকা খেয়ে আমার রোগ সেরে যাবে এই পরিস্থিতি কিন্তু নাই। দ্বিতীয় হলো সার্বিকভাবেই অর্থনৈতিক পরিস্থিতি যা আছে ওখানে, কারণ হলো এটার সাথে আপনি যে বলছিলেন যে আবার যদি ডলারের দাম একটু অস্থিতিশীল হয়ে গেছে কিন্তু, এবং এই অস্থিতিশীলটা কেন হলো? কারণ হলো আপনি যেই আইএমএফ এর শর্ত অনুযায়ী যেই জায়গায় আপনার রিজার্ভকে রাখার কথা, ওটার জন্য আপনি ডলার পারচেস করা শুরু করেছেন। তো ওখানে তো রিজার্ভ বাড়ছে, কারণ ব্যাংকগুলো তো বোকা না যে ওনারা যদি 127 টাকা করে বা 130 টাকা করে কেনেন, উনি যদি 120 টাকা বা 23 টাকায় বিক্রি করেন তাহলে ওনারা কি লস করে বিক্রি করছেন? ওনাদের এক্সপেকটেশন আছে বলে ওনারা করছেন। তো এই প্রক্রিয়াটার ভেতরে কিন্তু আপনার একটা অর্থনৈতিক নীতি আর একটা অর্থনৈতিক নীতি আলাদাভাবে কাজ করার সুযোগ নাই। তো সামগ্রিকভাবে আপনার অর্থনীতির যে পরিস্থিতি আছে এইটা একটা কাউন্সিলের মতন করতে হবে, এবং এখানে আমি মনে করি যে যারা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট আছেন তাদেরকে সাথে নিয়ে, যারা সংশ্লিষ্ট উপদেষ্টা, এবং উপদেষ্টার লিস্টটা অনেক লম্বা, তারা নিয়মিত ভিত্তিতে এইটাতে মনোযোগ দিবেন। এখন যদি আমার কৃষি মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন বা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব আছেন তাদের মানে কর্মসূচির ভিতরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের অংশটা না থাকে, কারণ তারা অন্য জায়গায় ব্যস্ত আছেন, কারণ ওনারা তো অল্প কয়টা মানুষ একটা এত বড় কাঠামো চালাচ্ছেন, সংস্কারের প্রক্রিয়া চলছে, বিশৃঙ্খলার পরিস্থিতি চলছে, কিন্তু অর্থনৈতিক ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট হবে। কারণ সাধারণ মানুষ প্রতিদিন আসলে কিন্তু তার যে কর্মক্ষেত্র আছে, তার যে জিনিসপত্রের দামে তাকে জিনিস কিনতে হচ্ছে, এইটা তাকে তাড়িত করে অনেক বেশি। তো ওই জায়গাটায় যদি স্বস্তি না পান, তাহলে যেটা ওই মধ্যমেয়াদী সংস্কারের বিষয়গুলো আসছে সেইগুলো তার কাছে কিন্তু আস্তে আস্তে গুরুত্বহীন হয়ে যাবে। পেটে যদি খিদা থাকে তাহলে ওনার অসহিষ্ণুতা কিন্তু জনগণের বাড়তে থাকবে। তখন এই যে যেই রূপান্তরের কথা আমরা বলছি, পরিবর্তন আমরা রূপান্তরের কথা বলছি, এই রূপান্তরটা করার জন্য যেই সহিষ্ণুতার দরকার হবে, যেই প্রসেসের ভিতর দিয়ে আমাদের যেতে হবে, সেইটা কিন্তু তখন দুর্বল হয়ে যাবে। ট্রু। তৌফিক ভাই, শেষের দিকে আমরা, নতুন বছর 25 আর কয়েকদিন পরেই আসছে, আপনার হোয়াট ডু ইউ এক্সপেক্ট যে 2025-এ বাংলাদেশের অর্থনীতিটা, আপনার চ্যালেঞ্জেস এন্ড আসলে এক্সপেকটেশন নিয়ে যদি একটু সংক্ষেপে বলেন। চ্যালেঞ্জে আমার তো বললাম আলোচনা করেছি, এই পরিস্থিতি আমি মনে করি যে আরো সামনের দিনে বেশ কিছুদিন থাকবে। যদি আমরা খুব দ্রুত অ্যাক্ট করি তাহলে হয়তো এটার কিছু পরিবর্তন আসবে। এটা কি আরো পরিস্থিতিটা কি আরো গভীর হতে পারে, নাকি এর থেকে ইমপ্রুভ বেটার হতে পারে? আমার ধারণা যে এখন আমরা রক বটমে পৌঁছে যাই। এখন যদি আরো ভুল না করি এবং বাইরে থেকে বড় ডিজাস্টার না হয়, আমার মনে হয় যে রক বটমে আমরা পৌঁছে যাই, আমরা বলি একদম তলানিতে পৌঁছে গেছে, এখন আমাদের ওঠার সময়। সেই জায়গাটায় ইমপ্রুভ হবে। কতখানি দ্রুত আমরা কাজ করতে পারবো এইটা খুব ইম্পর্টেন্ট। এখন যেটা সমন্বয়ের কথা বললেন, অর্থনীতির ভিতরে শৃঙ্খলা আনার ক্ষেত্রে এই আলাদা আলাদা ভাবে আমি তো রিজার্ভ ঠিক করেছি, তাহলে কেন পরিস্থিতি ঠিক হচ্ছে না, ব্যাংকে তো মালিকানা চেঞ্জ করলাম, ঠিক হচ্ছে না, এই অ্যাপ্রোচটাই করা যাবে না। ইটস এ কমপ্লিট প্যাকেজ। হ্যাঁ, যে কারণে আমরা ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট বলি আমরা যারা অর্থনীতি নিয়ে কাজ করি, কারণ এটা হলো সামগ্রিকভাবে একটা যে আমার পরিস্থিতি বা সেক্টর আছেন এটা আরেকটার সাথে যুক্ত। এটা শরীরের মতন। আপনার শরীরের যদি বাঁ হাতটায় আপনার ব্যথা করে, আপনার ব্রেইন এটার সাথে সাথে আপনাকে ব্যথার জানান দিবে। এটা একই রকম ভাবে অর্থনীতির প্রতিটা চলক কিন্তু যুক্ত। দ্বিতীয় যেটা আছে যে সার্বিকভাবে স্থিতিশীলতা যদি আপনি না আনেন, আনতে গেলে আপনার একটা বড় জায়গা হবে হলো যে আপনার বিনিয়োগ এবং কর্মসংস্থানের জায়গা।
হ্যাঁ, দিন শেষে ওইটা তো আপনাকে উৎপাদন আমার ব্যবস্থার ভেতর কর্মসংস্থান আনবেন। তো প্রাইভেট সেক্টরেই। হ্যাঁ, এবং ফলে বিনিয়োগকারী কি চাচ্ছেন? বিনিয়োগকারী আমার মনে হয় যে 4টি জিনিস চান। একটা হলো যে ওনারা চান যে ওনাদের অবকাঠামোর সাপ্লাইগুলো ঠিক আছে কিনা। আমি এখনো দেখছি যে গার্মেন্টস খাতেও ওনারা বলছেন যে গ্যাসের সাপ্লাই টাপ্লাই নিয়ে ওনাদের ট্রাবল আছে, ওনাদের ইনপুটসের সাপ্লাইগুলো ওনারা করতে পারছেন কিনা। সো এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড যেটা আছে, ওনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা স্থিতিশীলতা চান। সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক জায়গায় যায়নি, তো সেই জায়গাটায় ওনারা দেখতে চান যে এটার ভেতরে আসছে। 3 নাম্বার হলো ওনারা দেখতে চান যে সুশাসন ফেরত আসছে, এবং সেটার একটা ভিজিবল ইন্ডিকেটর আছে, এটা একটা পাথওয়ে আছে। নির্বাচনের হাতে একটা পথ নির্দেশিকা এসছে, এবং সেইটার আরো স্পষ্ট হবে। আমরা যেটা এখন আলোচনার ভিতরে শুনছি যে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে এটা আরো পরিষ্কার হয়ে আসবে। সুতরাং ওই জায়গাটা হয়তো শক্ত করে আমার মনে হয় পরিবর্তন আসবে। এবং 4 নাম্বার ওনারা চান যে প্রাতিষ্ঠানিকভাবে আমরা আরো শক্তিশালী প্রতিষ্ঠান দিতে পারি। সুতরাং সংস্কারের জায়গাগুলোতে আমরা মানে আগের জায়গায় যেন ফেরত না যাই, কারণ একটা হলো দুর্নীতির জায়গা, একটা দক্ষতার জায়গা। সো আমার ইনভেস্টমেন্ট করার জন্য আমাকে 5টা জায়গায় যাইতে হবে না, আমাকে এক জায়গায় আমি গেলেই আমার হয়তো আসবে। আমি যেটা শুনলাম যে খুব শিগগিরই সিঙ্গেল উইন্ডো ওপেন করা হচ্ছে, যেটা দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছিল কোনো একটা কারণে। আমার প্রতিনিয়ত করের হার এসআরও দিয়ে চেঞ্জ হবে না। আমি যদি বলি যে আমার সামনের দিনে আমার কর ছাড় কমানো হবে, যেটা IMF এর শর্তের ভিতরে আছে, ওইটা একটা পথ নির্দেশ, একটা প্রেডিক্টেবিলিটি আছে আমার। সো ওই প্রেডিক্টেবিলিটিগুলো ইনভেস্টমেন্টের জন্য ইম্পর্টেন্ট। এন্ড অবভিয়াসলি কিছু তো থাকবে এক্সটার্নাল ফ্যাক্টর, বিশ্ব আমাদের বাইরে, সেটা আরেকটা যুদ্ধ যদি লেগে যায় সেটা তো আমাদের হাতে না। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তো খুবই নাজুকভাবে আছে। যুক্তরাষ্ট্রের মতো বড় অর্থনীতিতে নেতৃত্বের পরিবর্তন আসছে, কি হবে, নতুন নেতৃত্ব সেখানে কি নিয়ে আসবে সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে। কিন্তু ওভারঅল আমি মনে হয় দেশের ভিতরে আমাদের প্রিপেয়ার্ড থাকা উচিত, এবং আমি মনে করি যে এটা রক বটমে গেছে। যদি আমরা সবাই একসাথে কাজ করি, এবং সবচাইতে বড় কথা যেটা, সেটা হলো যে সরকার যাই করেন এইটার ভিতরে যদি স্বচ্ছতা থাকে, এবং ওনারা যেন কমিউনিকেট করেন অন্য অংশীজনের সাথে। কারণ ওনারা হয়তো কাজ করছেন, ওনারা ঘরের ভিতরে ঠিকঠাক মতোই কাজ করছেন, কিন্তু এটা যদি আপনি সঠিকভাবে ওইটাকে আপনি উন্মুক্তভাবে আলোচনা করে স্বচ্ছতার ভিতরে না আনেন, ওটার ভিতরে একটা জবাবদিহিতা না রাখেন, এবং ওটা কমিউনিকেট না করেন, অন্য অংশীজন যারা আছে সেটা অনুযায়ী কাজ করবে, বিনিয়োগকারী থেকে শুরু করে আমার যারা আমানতকারী আছেন বা আমি ভোক্তাও আছেন, তো সেইটা যদি না হয় তাহলে কিন্তু অর্থনীতির পুনরুদ্ধার করার যে প্রক্রিয়া, এটা আরো আমি মনে করি যে এটা স্লো হয়ে যাবে। থ্যাংক ইউ মিস্টার তৌফিকুল ইসলাম খান, টিভিএস স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করলাম সিপিডি সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খানের সঙ্গে বাংলাদেশের ওভারঅল সার্বিক অর্থনীতি নিয়ে, এবং প্রথম 6 মাস এই অর্থ বছরের আসলে কিভাবে কাটিয়েছে এবং কোন পর্যায়ে আছে। হোয়াইট পেপারের ফাইন্ডিংস নিয়েও আমরা কিছু আলোচনা করেছি দর্শক, এবং সরকারের আসলে সামনে কি করা দরকার, চ্যালেঞ্জেস, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।